পলার যৌগ বা পলার অণু বলতে কি বোঝো? তাহলে মনোযোগ সহকারে সবাই একটু শোনেন এবং বোঝার চেষ্টা করেন। অ্যাকচুয়ালি হচ্ছে আয়নিক যৌগ বেশিরভাগই হচ্ছে পলার, মানে বেশিরভাগই আয়নিক যৌগ পলার। আর আয়নিক যৌগ বেশি মানুষ সবগুলো পজিটিভ নেগেটিভ দুটো পোল থাকে। আর আয়নিক যৌগ বন্ধন গঠিত হয় কি পজিটিভ আর নেগেটিভের মধ্যে নয়। তাহলে আয়নিক যৌগগুলো হচ্ছে পলার। তাহলে আবার এক্সট্রা করে পলার যৌগের সংজ্ঞা যখন বলছি তখন আমরা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগের জন্য চিন্তা করা হচ্ছে। সমযোজী যৌগ সাধারণত হচ্ছে অপলার, বাট কিছু সমযোজী যৌগ আছে যারা নাকি কী হয়, পলার হয়। আর সেটাকে আইডেন্টিফাই করব কিভাবে, এই জন্য সংজ্ঞায়িত করা হয়েছে পলার অণু বা যৌগ বলতে কী বোঝো। যদি কোশ্চিন হয় তাহলে সংজ্ঞা লিখতে আমি হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ অথবা বন্ধনে আবদ্ধ লিখলেও হবে। দুটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মান ভিন্ন হলে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে কী করবে, আকর্ষণ করবে। ফলে সে আংশিক নেগেটিভ হবে এবং অপর পরমাণুটি আংশিক কী হবে, পজিটিভ হবে। অর্থাৎ ডাইপোলের সৃষ্টি হবে। ডাই মানে কত, দুই, পোল মানে হচ্ছে মেরু, দুটা মেরুর সৃষ্টি হবে। আর এরকম ডাইপোল বিশিষ্ট যৌগকে বলা হবে পোলার যৌগ এবং এই ধর্মকে বলা হয় কি, পোলারিটি। তো আমরা একটা যৌগ দিয়ে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি। এই সিএলটা হচ্ছে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ একটা যৌগ। হ্যাঁ, তো এই বন্ধনের মধ্যে অবশ্যই দেখেন একটা বন্ধন আছে, আর এটা একটা সিঙ্গেল বন্ড, তাই না, একক বন্ধন। আর আমরা জানি একটা বন্ধনে ইলেকট্রন থাকে কয়টা, দুটা। এবং বলেন তো স্যার এই দুটো ইলেকট্রন কি এই হাইড্রোজেনের শুধু না, একটা ক্লোরিনের একটা কার আছে, হাইড্রোজেনের। যেহেতু সমযোজী বন্ধন তাহলে ওই দুটো ইলেকট্রনের মধ্যেই দুজনেরই অংশীদারিত্ব সমান এবং বন্ধন গঠন করার সময় প্রত্যেকে একটা করে ইলেকট্রন দিয়েছে, তাই না। এখন বলা হচ্ছে এই দুটো মৌল যে মিলে বা দুটো পরমাণু মিলে যে অণুটা গঠিত হয়েছে, এখানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা যেটা জানি আমরা সেটা হচ্ছে 2.1। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3। স্যার দুটোর মান তো সেম না, সেম কি, মান ভিন্ন এবং এদের মানের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যর মানটা এখানে হচ্ছে কত, 0.9। আমাদের এখানে নিয়ম হচ্ছে 0.5-এর চেয়ে বেশি হওয়া লাগবে যদি পার্থক্য হয়, যদিও সেটা আমরা সংজ্ঞায়িত করবো না, এটা আমরা জানবো। তো দুটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান যদি হয় ওদের মধ্যেকার পার্থক্য হচ্ছে 0.5-এর চেয়ে কী হওয়া লাগবে, বেশি হতে হবে। বোঝা গেছে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক যে পরমাণু আছে, বলেন তো দেখি হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান কম, হাইড্রোজেন। কার বেশি, ক্লোরিনের। ক্লোরিনের মান বেশি হওয়ার কারণে এই বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিবে। ইলেকট্রন যে টেনে নিবে সে একবারে নিতে পারবে না। তার সমযোজী বন্ধন যখন গঠিত হয় তখন ইলেকট্রনের যে মেঘ বা ছায়া, সেই ইলেকট্রন জোড়া হচ্ছে দুই নিউক্লিয়াস থেকে মাঝামাঝি থাকে। কেন বলেন তো, কারণ সে সমযোজী বন্ধন তৈরি করেছে। ওই ইলেকট্রন জোড়ার প্রতি দুজনের অংশীদারিত্ব কেমন, সমান। দুই নিউক্লিয়াস থেকে সমান দূরত্বে মাঝামাঝি, দুজনের কাছ থেকে দূরত্ব সমান মাঝামাঝি থাকবে। কিন্তু এর মধ্যে যে পরমাণু তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সে কী করে, বন্ধন জোড় ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয়। এবং বেশি মানে কতটা বেশি হবে সেটাও বলছি, পার্থক্য হওয়া লাগবে 0.5-এর চেয়ে বেশি। যদি এর যদি বেশি হয় তাহলে বন্ধন জোড় ইলেকট্রনটা সে নিজের দিকে টেনে নেবে। টেনে নেওয়ার ফলে যেহেতু পুরোটা টেনে নিতে পারবে না, সমযোজী বন্ধন কিছু সরে নেবে তার দিকে। হয়তো দুই নিউক্লিয়াসের মাঝামাঝি ছিল, একটু তার ক্ষমতা বলে একটু তার দিকে একবার নিতে পারবে না। এই জন্য এখানে বলা হচ্ছে শব্দটা হচ্ছে আংশিক। এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে। যদি একবার ইলেকট্রন নিতে পারতো তো ফুল পজিটিভ নেগেটিভ বলতাম। ইলেকট্রন জোড়া কিছুটা সরে নেওয়ার জন্য এটাকে আংশিক নেগেটিভ হচ্ছে, এটা কি হবে, আংশিক পজিটিভ হচ্ছে। বুঝতে পারছেন? আর আমরা জানি এটা হচ্ছে পূর্ণ ডেল্টা, আর এটা কি বলা হয়, আংশিক ডেল্টা। আমরা আংশিক ডেল্টাকে এরকমও লিখতে পারি একের মতো করে। হ্যাঁ, তো এটার সাথে ওইটা মাথা বাস করাটা একটু দেখতে ভালো লাগে। হ্যাঁ, এই জন্য আমরা ওইটা লিখেছি। তো এই যে আংশিক নেগেটিভ হচ্ছে আর একটা আংশিক কি হচ্ছে, পজিটিভ। তাহলে দুটা পোল হলো না স্যার, এটা একটা পোল, এটা একটা পোল, মেরু, দুটা মেরু হয়েছে। এই যে ডাইপোল হলো, এই ডাইপোল বিশিষ্ট যৌগকে আমরা কি যৌগ বলবো, পোলার যৌগ। কথা কি বোঝা গেছে? তাহলে বন্ধনে ব্যবহৃত দুটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মান এক না হয়ে যদি ভিন্ন হয় তাহলে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে। ফলে সে আংশিক নেগেটিভ হবে এবং অপর পরমাণুটি কী হবে, আংশিক পজিটিভ হবে, অর্থাৎ ডাইপোলের সৃষ্টি হবে। আর এরকম ডাইপোল বিশিষ্ট যৌগকে আমরা কি যৌগ বলছি, পোলার যৌগ। কথা বোঝা গেছে?
এখন আমরা এই পোলার যৌগ কোনটা হবে আর কোনটা হবে না সেটা বের করব। তো তার আগে একটা কাজ করতে পারি, সবাই একটু লেখেন, লেখা শুরু করেন, কারণ হচ্ছে এখানে তথ্যটা কি হবে। আচ্ছা, লেখেন হচ্ছে দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতা মানের পার্থক্য। একদম সহজ করে যদি বলি, দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতা মানের পার্থক্য 0.5 বা তার চেয়ে বেশি হতে হবে। দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতা মানের পার্থক্য 0.5 বা তার চেয়ে বেশি, 0.5 এর চেয়ে বেশি লেখেন। তড়িৎ ঋণাত্মকতা মানের পার্থক্য 0.5 এর চেয়ে বেশি হলে যৌগটি পোলার প্রকৃতির হবে। দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতা মানের পার্থক্য 0.5 এর চেয়ে বেশি হলে যৌগটি পোলার প্রকৃতির হবে। দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতা মানের পার্থক্য 0.5 এর চেয়ে বেশি হলে যৌগটা কি প্রকৃতির হবে? পোলার প্রকৃতির হবে। এটা আমরা মোটামুটি বুঝে গেছি। এখন প্রশ্ন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান আমি জানবো কেমনে? যদি আমি মৌলের চিনি, তার তড়িৎ ঋণাত্মকতার মান যদি না জানি, তাহলে পার্থক্য তৈরি করবো কীভাবে, তাই না? এটা আমরা তড়িৎ ঋণাত্মকতা তথা ইলেকট্রোনেগেটিভিটির এই মানটা চতুর্থ অধ্যায় পর্যায় সারণী পড়ানোর সময় অলরেডি লিখে দিয়েছিলাম, তাই না? তো আজকে প্রয়োজনে আবার মনে করে দিচ্ছি, কতক্ষণে পুরোনো খাতা বের করবেন, তার চেয়ে বরং আরেকবার লিখলে কী হবে, ওইটা মাথা স্টেবল হবে। আমরা বেশ কয়েকটা পর্যায়ের কথা বলছিলাম। প্রথম পর্যায়, স্যার প্রথম পর্যায়ে যে মৌলটা আছে, হ্যাঁ, এই প্রথম পর্যায়ে মৌল আছে দুইটা, একটা হচ্ছে স্যার হাইড্রোজেন, আর এই পাশে আছে কি হিলিয়াম। তাহলে হিলিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান আছে না নাই? হিলিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান নাই বা শূন্য বা খুবই কম। হাইড্রোজেনের মান হচ্ছে 2.1। তাহলে হাইড্রোজেনের মানটা আমরা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় পর্যায়ের মৌলের কথা যদি বলি, দ্বিতীয় পর্যায়ে স্যার দেখেন, দ্বিতীয় পর্যায়ের মৌলের কথা বলি। দ্বিতীয় পর্যায়ের মৌলের মধ্যে আছে হচ্ছে লিথিয়াম, আছে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, আছে হচ্ছে নিয়ন। স্যার দেখেন, নিয়নের তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু নাই। তার 2 নম্বর পর্যায়ের মৌলগুলোর ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার মানটা কেমন হবে? লিথিয়ামের মান হচ্ছে 1, ঠিক আছে, থেকে ডান দিকে যাবো 0.5 পড়ে বৃদ্ধি পাবে। লিথিয়াম 1, বেরিলিয়ামের মানটা হচ্ছে 1.5। স্যার বোরন হচ্ছে কত? 2, কার্বন 2.5, নাইট্রোজেন 3, অক্সিজেন 3.5, ক্লোরিন হচ্ছে 4। তাহলে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, তড়িৎ ঋণাত্মকতার মান 0.5 করে বৃদ্ধি পাচ্ছে। তো এটা মনে রাখা কি খুব বেশি কঠিন কাজ? 2 নম্বর পর্যায়ের মৌল আমরা মনে রাখবো, বাম দিক থেকে ডান দিকে যাবো, প্রতি ক্ষেত্রে 0.5 করে কী হবে? বৃদ্ধি পাবে। সেই মানটা আমরা লিখে দিছি। কোনো অসুবিধা আছে এখানে? এবার দেখেন, যদি আমি তৃতীয় পর্যায়ের মৌলের কথা বলি, তৃতীয় পর্যায়ের মধ্যে মৌল কী কী আছে, আর 2 নম্বর 3 নম্বর এই পর্যায়ের মৌলগুলো এমনি মুখস্থর কথা। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। স্যার আর্গনের তড়িৎ ঋণাত্মকতার মান আছে কি? নাই। তো আর্গনের নাই। সোডিয়াম হচ্ছে লিথিয়ামের চেয়ে কম হবে, 0.9, কারণ ওপর থেকে নিচে দিয়ে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কমে যায়। ম্যাগনেসিয়াম হচ্ছে 1.2, অ্যালুমিনিয়াম 1.5, সিলিকন 1.8, ফসফরাস 2.1, সালফার 2.4, ক্লোরিন হচ্ছে 3। তাহলে 0.3 করে বৃদ্ধি পাচ্ছে, যদিও এখানে 2.4 এর পরে 2.7 না হয় কত হয়েছে? 3 হয়েছে। ব্যতিক্রম বলবো না, আসলে মানটা মনে রাখার জন্য আমরা এই কথাগুলো বলছি 0.3 করে। তাছাড়া এখানে কোনো সায়েন্টিফিক্যালি কোনো ভিত্তি নাই যে একটা নির্দিষ্ট পর্যায়ে এই তো এত বৃদ্ধি পাবে। যে মানগুলো দেওয়া আছে সে মানগুলো পোলিং স্কেল অনুসারে সাজানো আছে, সে মানগুলোকে অ্যানালাইসিস করে আমরা এরকম চিন্তা করছি যে 0.3 বা 0.5 এই শব্দটা যদি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের মাথায় একটু বেশি দিন টেকসই হবে। এছাড়া এটার বের করা কোনো রকম কোনো যুক্তি কারণ নাই যে 0.5 করে বা 0.3 করে বৃদ্ধি পেতেই হবে। কথা কি বুঝতে পারছি বিষয়টা? এই সমস্যা আছে কারো না? তাহলে এই যে 3টা পর্যায়, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়ের মৌল কথা বলেছি। স্যার এই মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার মান আমরা জানলাম। এখন এই মানগুলোকে ব্যবহার করে আমরা একটা যৌগ পোলার নাকি নন পোলার সেটা আইডেন্টিফাই করা শিখবো এখন, এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ, যথেষ্ট অর্থবহ এবং পরীক্ষায় কিন্তু কমন উপযোগী একটা টার্ম। মানে হয় MCQতে আসবে, নইলে CQতে আসবে, এবং এটা শুধু এখন লাগবে তা না, পরবর্তী ক্লাসগুলোতেও লাগবে। সো মুক্ত জোর, বন্ধন জোর যেমন গত ক্লাসে সুন্দর করে বুঝছেন অনেকে, পোলার নন পোলার যৌগটাও স্যার ভালো করে বুঝতে হবে। বুঝতে পারলে কিন্তু এর সুফলটা আপনি ভোগ করবেন সারাটা জীবন। এখন দেখেন, আমি যদিও HCF এর কথা বলি, HCF হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড বলি, স্যার এটা একটা সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগ। কিন্তু কেন? হাইড্রোজেন হচ্ছে একটা অধাতু,
ফ্লোরিন হচ্ছে একটা অধাতু। দুটো অধাতুর মিলে বন্ধনটা তৈরি হয়েছে, তাই না? তাহলে হাইড্রোজেনটা কত হবে? হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতার মান কত? 2.1। আর ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মান কত? 4। হাইড্রোজেনের মান হচ্ছে 2.1, ফ্লোরিনের মান কত? 4। এখন এই দুটোর মধ্যে যদি পার্থক্য কম্পেয়ার করি আমরা, পার্থক্য 4 থেকে, মানে এটা থেকে ওটা বাদ দেবো, বড়টা থেকে সবসময় ছোটোটা বাদ দিব। তাহলে 4 থেকে যদি 2.1 বাদ দিয়ে কত হবে? 1.9। স্যার হাইড্রোজেন ফ্লোরাইডের তড়িৎ-ঋণাত্মকতার মান যদি 1.9 হয়, যৌগটি পোলার হবে নাকি নন পোলার হবে? অবশ্যই পোলার। 0.5-এর চেয়ে বেশি না? তো 0.5-এর চেয়ে বেশি হলে যৌগটা কী হবে? পোলার হবে। ব্যতিক্রম দু একটা থাকতে পারে, এটা নিয়ে হতাশ বা টেনশনের কিছু নেই। এইচে পোলার। দেখেন তো স্যার, H2O পানি কি? পানি একটা পোলার যৌগ। হাইড্রোজেনের মান 2.1 দেওয়া আছে এখানে। স্যার অক্সিজেনের মান হচ্ছে 3.5। আচ্ছা, এখন দুটোর মধ্যে পার্থক্য যদি করি তাহলে 1 পয়েন্ট কত হবে? 4। 1 পয়েন্ট কত হচ্ছে? 4। 1.4 যখন হবে, যৌগটি পোলার হবে নাকি নন পোলার হবে? নিঃসন্দেহে যৌগটা কী হবে? পোলার হবে। আচ্ছা, এবার যদি আমি এই সেলের কথা বলি, এই সেলের মধ্যে হাইড্রোজেনের মান হচ্ছে কত? 2.1, ক্লোরিনের মান কত? 3। আচ্ছা, পার্থক্য করলে 0.9, তাই না? পার্থক্য করে 0.9, যৌগটি পোলার নাকি নন পোলার? তাহলে এইচে পোলার, পানি পোলার, এইচসিএল পোলার। উদাহরণ হিসেবে এমসিকিউতে যখন আসে এগুলোই থাকে অপশনসে। এইচসিএল পোলার, পানি পোলার, এইচএ পোলার, এর চাইতে বেশি কিছু দেয় না। তারপরও আরেকটা জিনিস দেয়, সেটাকে আমরা একটু ধারণ করে রাখবো, সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল গ্রুপের যৌগ, এটা একটা গ্রুপ। হ্যাঁ, অ্যালকোহল গ্রুপের মধ্যে আমরা দুইটা যৌগ নিয়ে কাজ করব। একটা হচ্ছে মিথানল, একটা মিথানল সংকেত হচ্ছে CH3 হবে, OH2 হবে, OH হবে। আরেকটার নাম হচ্ছে ইথানল। দেখেন, মিথানল একটা পোলার যৌগ, আবার C2H5OH এটা একটা পোলার যৌগ। দেখেন, মিথানল একটা পোলার আর ইথানল পোলার, সবই পোলার। অ্যালকোহল সবগুলো পোলার, কিন্তু আমরা মিথানল আর ইথানল নিয়েই কাজ করব। মিথানলের সংকেত, ইথানলের সংকেত লিখে দিছি। মোটামুটি আপনাদের স্টেজ থেকে পরীক্ষায় এমসিকিউতে আসলে কোনটি পোলার এই ধরনের টার্ম থাকলে এই চারটার মধ্যে একটা পাবিনি অপশনস। পানি পোলার, এইচএল পোলার, এইচএফ পোলার, অ্যালকোহল পোলার। এগুলো ছাড়া যে বাকিগুলো পোলার হবে না তা কিন্তু নয়, আরও অনেকে আছে পোলার, কিন্তু আমরা এই চারটা অন্তত অ্যাটলিস্ট মনে রাখবো। এটা হলে আমাদের মাধ্যমিক লেভেলের কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। বুঝতে পারছি কি? এখন দেখেন, এই যে বুঝলাম আমরা পোলার, এখন এটা ছাড়াও যে পোলার যৌগ হতে পারে সেটাও জানি আমরা, বাট কয়েকটা নন পোলারের কথা একটু বলি। হ্যাঁ, কয়েকটা নন পোলার যৌগের কথা বলি, তড়িৎ-ঋণাত্মকতার মান দোকানে আছে। দেখেন, H2S হাইড্রোজেন সালফাইড। স্যার হাইড্রোজেনের সালফাইডের হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতার মান 2.1, সালফার হচ্ছে কত? 2.4। তবে বইয়ে কিছু কিছু জায়গায় 2.5ও দেওয়া আছে। হ্যাঁ, ভয় বা টেনশন নাই। 0 কত হবে? 3। যৌগটা কি পোলার নাকি নন পোলার? নন পোলার যৌগ, তাই না? আবার দেখেন, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, কার্বনের মান হচ্ছে 2.5। স্যার ক্লোরিনের মান হচ্ছে 3, পয়েন্ট কত হবে? 5। যৌগটা কত হয় বলেন তো? যৌগটা কার্বন টেট্রাক্লোরাইড, এটা হচ্ছে একটা কি যৌগ? পোলার নাকি নন পোলার? নন পোলার যৌগ। আচ্ছা, দেখেন CH4 মিথেন, মিথেনের মধ্যে হাইড্রোজেনের মান কার্বনের মান 2.5, হাইড্রোজেনের মান হচ্ছে 2.1। কি মান? তড়িৎ-ঋণাত্মকতার মান। তবে একটা কথা বলে রাখা ভালো, যে হাইড্রোজেন সংখ্যা এখানে 4 আছে, তাহলে কি 4 দ্বারা গুণ করব কি করব না? গুণ করার কোনো দরকার নেই। কেন নয়? কারণ আমরা দুটা মৌলের মধ্যে কম্পেয়ার করছি, দুটা একাধিক পরমাণুর মধ্যে নয়। কার্বন একটা মৌল, হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন মৌলের পরমাণু কয়টা আছে এটা আমার দেখার বিষয় না। দেখা যাচ্ছে কার্বন একটা মৌল, হাইড্রোজেন একটা মৌল। এই দুটা মৌলের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার মানের পার্থক্য আমরা কল্পনা করব। তো কার্বন পাইছি 2.1, হাইড্রোজেন পাইছি 2.4। পার্থক্য করলে কত হবে? পয়েন্ট কত হবে? 0.4। মিথেনের ক্ষেত্রে পয়েন্ট কত হচ্ছে? 4। যৌগটা পোলার নাকি নন পোলার? নন পোলার। এখন দেখেন, কার্বন ডাইঅক্সাইড এই যৌগের মধ্যে স্যার কার্বন হচ্ছে 2.5 আর অক্সিজেন হচ্ছে 3.5। তো এই দুটোর মধ্যে পার্থক্য করলে কত হবে? 1। তাহলে 1 যখন হবে, যৌগটি পোলার নাকি নন পোলার? অবশ্যই পোলার হওয়ার কথা ছিল, কিন্তু কার্বন ডাইঅক্সাইড একটা হচ্ছে নন পোলার বা অপোলার যৌগ, এটা মাথায় রাখবেন। অপোলার তড়িৎ-ঋণাত্মকতার মানের পার্থক্য দেখেও কিন্তু বলতে পারবো, কারণ কার্বন ডাইঅক্সাইডের ডাইপোল মোমেন্টের মান 0। এই যৌগটা হচ্ছে অপোলার যৌগ। ডাইপোল মোমেন্টটা এই মুহূর্তে বুঝবেন না, আর একটু বড় হওয়া লাগবে, তখনও বোঝাবো, কিন্তু আপাতত বিশ্বাস রাখতে হবে।
কার্বন ডাইঅক্সাইডের এটা হচ্ছে একটা অপোলার যৌগ, যদিও তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য কত বলছি 1, তার সত্ত্বেও এটা একটা কী যৌগ? অপোলার যৌগ। তাহলে আমরা হচ্ছে আশা করি পোলার নন পোলার নিয়ে সমস্যা হবে না। যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন এই অধ্যায় নিয়ে দেখবেন এই সমস্ত উদাহরণের মধ্যে বেশি ছিল, পোলার নাকি নন পোলার হবে। আর এখন এখানে আমার একটা ছোট্ট কোশ্চিন আছে, সবগুলো যৌগই সমযোজী, এখানে যতগুলো যৌগ লিখেছি সবগুলোই সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগ, অর্থাৎ কোভ্যালেন্ট বন্ডে আবদ্ধ যৌগ। এখন বলতে পারবেন স্যার এগুলোর মধ্যে সমযোজী বন্ধন বা সমযোজী বৈশিষ্ট্য কোনটাতে সবচেয়ে বেশি আছে, মানে কোনটার মধ্যে সমযোজী বন্ধন বেশি শক্তিশালী? মানে মূলত সবগুলোই সমযোজী বন্ধন, বাট তার মধ্যে তো কম বেশি থাকবে কি না? আমরা যেমন মানুষ আছি, সবাই মানুষ, তো মানুষের মধ্যে তো গুণাবলী কম বেশি আছে না? ঠিক একই রকম যৌগ যদি সবগুলো সমযোজী হয় বা সবগুলো আয়নিক হয়, সেখানেও আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যের কম বেশি হবে। কারোর মধ্যে আয়নিক বৈশিষ্ট্য বা ধর্ম অনেক বেশি পাবেন, কারোর মধ্যে আবার সমযোজী ধর্ম অনেক বেশি পাবেন। তাহলে এই যে কয়টা যৌগ লিখেছি আজকে, এই যৌগমূলের মধ্যে সবচেয়ে সমযোজী ধর্ম বেশি কার হবে, সে বেশিটা আমরা বের করব কিভাবে, তাই না? সবচেয়ে সমযোজী ধর্ম বেশি হবে H2S হাইড্রোজেন সালফাইডের। এটাকে মুখস্থ করেছি? নো স্যার। তাহলে একটা তথ্য লিখি আমরা সবাই, সে তথ্য কাজে লাগবে। তথ্যটা হচ্ছে দেখেন দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যত কম হবে, বাবা লেখ, দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যত কম হবে, দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যত কম হবে যৌগটি, দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যত কম হবে যৌগটি তত বেশি কি হবে? যৌগটি তত বেশি হচ্ছে সমযোজী প্রকৃতির হবে। তো যদি মৌলের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যত কম হবে যৌগটি তত বেশি সমযোজী প্রকৃতির হবে, যৌগটি তত বেশি সমযোজী প্রকৃতির হবে। আর পার্থক্য যত বেশি হবে যৌগটি তত বেশি আয়নিক প্রকৃতির হবে। আর পার্থক্য যত বেশি হবে যৌগটি তত বেশি আয়নিক প্রকৃতির হবে। তাহলে পার্থক্য যত বেশি হবে যৌগটি তত বেশি কি প্রকৃতির হবে? আয়নিক প্রকৃতির হবে। তো তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যত কম হবে যৌগটি তত বেশি কি হবে? সমযোজী প্রকৃতির হবে। তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যত বেশি হবে তত বেশি কি হবে? আয়নিক প্রকৃতির হবে, তত বেশি আয়নিক প্রকৃতির হবে। তার মানে হচ্ছে দেখেন তো এগুলোর মধ্যে সবচেয়ে পার্থক্য কোনটাই কম? H2S না? তো এটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি আছে। তো আমরা এভাবে চিন্তা করবো। আবার ধরেন হচ্ছে দুটা যৌগ দেওয়া হইলো, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বলছে। দেখেন খেয়াল করে দেখেন, আমি যদি একটু বুঝাই আপনাকে, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, স্যার দেখেন তো দুটাই আয়নিক যৌগ না? এই দুটাই আয়নিক যৌগ কি না? ধাতু অধাতু মিলে বন্ধন তৈরি হয়েছে না? দুটাই আয়নিক বন্ধন। আর প্রশ্ন হচ্ছে এই দুটার মধ্যে কোনটার আয়নিক ধর্ম বেশি হবে? তাহলে আয়নিক ধর্ম বেশি মানে হচ্ছে কি আয়নিক বৈশিষ্ট্যগুলো বেশি প্রকাশ পেতে হবে। তো এটা আমরা বুঝবো কীভাবে? এটাও তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য দেখে বোঝা যাবে। এই জন্য বারবার বলছি তড়িৎ ঋণাত্মকতার মানটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। দেখেন এখানে যদি আমি হচ্ছে সোডিয়ামের কথা বলি, সোডিয়ামের মান কত ছিল? 0.9। স্যার ক্লোরিনের মান কত? 3। পার্থক্য করলে কত হয়? 2.1। স্যার ম্যাগনেসিয়ামের মান হচ্ছে 1.2, ক্লোরিনের মান কত? 3। পার্থক্য করলে কত হবে? 0.8। ঠিক এরকম তো নাকি? 1.8, হ্যাঁ 1.8 হবে, 1.8। তাহলে এই দুটো যৌগের মধ্যে খেয়াল করেন স্যার, সোডিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য বেশি? সোডিয়াম ক্লোরাইড না? তাহলে অবশ্যই ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য বেশি আছে। আর আয়নিক বৈশিষ্ট্য বেশি মানে কি জানেন? এর সাথে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি হবে, এর সাথে পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষমতা বেশি হবে, এর সাথে এর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশি হবে। তার মানে আয়নিক যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো এর সাথে এর মধ্যে বেশি প্রকাশ পাবে। কথাটা কি বুঝতে পারছেন? তার মানে হচ্ছে দেখেন তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো যদি আমরা একটু মনে রাখতে পারি, আমার মনে হয় পোলার নন পোলার সহ একটা যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য কার বেশি হবে কার কম হবে তুলনামূলক কম্পেয়ার করতে পারবো। ঠিক অনুরূপভাবে একইভাবে আয়নিক বন্ধনের মধ্যে এই সেম কম্পেয়ারটা করা সম্ভব হবে।
তার মানে আমরা অনেকগুলো কম্পেয়ারমূলক প্রশ্নের উত্তর করতে পারবো এই তড়িৎ ঋণাত্মকতার মানকে ব্যবহার করে, যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি। সবাইকে বুঝতে পারছি আশা